পথ চলতে গিয়ে যে তরুণটিকে দেখে আপনি ঈর্ষান্বিত হয়ে ওঠেন কিংবা মনে মনে হেসে ওঠেন নিজের তারুণ্যের কথা ভেবে, সেই তরুণটি যেন আজ আপনার ভীতির কারণ। আপনার কপালে বলিরেখা পড়ে গেছে কারণ আপনার ঘরে তরুণ সন্তান। এমনটি তো হওয়ার কথা নয়। বাংলাদেশ বোধহয় এই প্রথম তারুণ্যকে নিয়ে এত সংকটে ভুগছে গত 1 জুলাই গুলশান আক্রমণের পর। তরুণরা কি নিয়ে ভাবছে, তরুণরা কিভাবে দেখছে বিষয়টিকে, সেই বিষয়টি আজকে আলোচনা করতে চাই আমাদের প্রতি সংলাপে। আমি আছি শবনম ফেরদৌসী আপনাদের সঙ্গে। যারা কথা বলবেন আসুন তাদের সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ফাতেমা তুজ জোহরা, শিক্ষার্থী IER ঢাকা বিশ্ববিদ্যালয়। সঙ্গে আরও যুক্ত আছেন SM ইন্তিসার কবির, শিক্ষার্থী BBA নর্থ সাউথ ইউনিভার্সিটি। এবং সঙ্গে আরও যুক্ত আছেন আবু বকর সিদ্দিক জাবের, শিক্ষার্থী জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ। আপনাদের আমন্ত্রণ আজকের প্রতি সংলাপে। আপনাদের কাছ থেকে আমরা আসলে জানতে চাই এখনকার যে তারুণ্যকে নিয়ে যে সংকট শুরু হয়েছে সেই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন। তার আগে দেখে আসবো অন্যরা কি ভাবছে। ফার্স্টেশনের একটা ব্যাপার আছে, আপনি যখন ফার্স্টেশনে থাকবেন তখন আপনার রয়্যাল মানে খুব তাড়াতাড়ি ইজিলি মোটিভেট করা যাবে। কেউই আমাদের যে দাবিগুলো, যে আমরা যে অনুরোধগুলো করি সরকারের কাছে, যে উপস্থাপনাগুলো আমরা যে আমাদের যে চিন্তাভাবনাগুলো উপস্থাপন করি, কেউই কিন্তু সেটা গ্রহণ করে না। আমাদের যে টিচার বা যারা হোক, যাই হোক না কেন, একটা স্টুডেন্ট আসলে যেরকম যদি না আসে ভার্সিটির ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যায় ঠিকমতো খোঁজ খবর নেয় না। অনেক সময় দেখা যায় যে গেলে গেল, না গেলে নাই। প্রপার শিক্ষার অভাব, যে মূল্যবোধটা তৈরি হওয়ার কথা ছিল আমাদের মধ্যে, সেটা এখনো সঠিকভাবে আমাদের মধ্যে আসে নাই। রেপুটেড ফ্যামিলি সন্তানরা কি হয়, হয়তো বাবা মা সময় দিতে পারতেছে না, বাবারা সময় দিতে পারতেছে না, বাবার অনেক কাজে ব্যস্ত আছে বা মারা অনেক কাজে ব্যস্ত আছে, সন্তানরা সবসময় বাসায় একা একা থাকে। এই জন্যই আর কি তখন তারা বাইরের আদার্স বন্ধুবান্ধবদের সাথে যায়, বন্ধুবান্ধবের সাথে মিশে খারাপ হয়, তখন তাদের ভিতরে মোটিভেট করা হয়, ইভেন তারা সেখান থেকে জঙ্গি হচ্ছে। প্রাইভেট ইউনিভার্সিটিতে যেহেতু কোনো পলিটিক্স নাই আর পাবলিকে পলিটিক্স আছে, তো আমি বলবো না যে সেটা খারাপ কিছু, কিন্তু দেখা যায় যে কি ওরা ওদের মধ্যে একটা দল করে থাকে, যার জন্য ওদেরকে ওখান থেকে মানে নিয়ে আসা পসিবল হয় না। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে হয় যেটা মানে আমাদের তো কেউ থাকে না ওরকম করে বলার, দেখা যায় আমরাই অনেক মানে প্রেশারের মধ্যে থাকি। তখন দেখা যায় ওখান থেকে যদি কেউ আমাদেরকে কোনো কিছু মোটিভেট করার জন্য যেটা করো, তখন দেখা যায় যে আমরা চলে আসি। নতুন যে বাচ্চারা আসছে, নতুন যে বাচ্চারা হচ্ছে, তাদের ওরকম মানসিক বিকাশ তারা পাচ্ছে না। কালচারাল একটা এক্সারসাইজ যদি থাকে কোনো একটা জায়গায়, কালচারাল এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে ওভারঅল আমাদের দেশে কালচারাল এক্সারসাইজটা অনেক কমে গেছে। প্রথমে ইন্তিসার কবির, আপনার কাছে আসতে হচ্ছে কারণ আপনাদের প্রতিষ্ঠানের দিকে বেশি আঙুল এখন, কারণ অনেক ছাত্রই দেখা গেছে এই সন্ত্রাসের সাথে জড়িয়ে গেছে আপনাদের। পুরো বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? মানে এই জন্য আমার বলতেও মন খারাপ লাগতেছে। এখন দেখেন, এটা যদি নর্থ সাউথ না হয়, এটা যদি অন্য যে কোনো ইউনিভার্সিটি, মানে প্রাইভেট ইউনিভার্সিটি বাদে অন্য কোনো ইউনিভার্সিটি যদি হতো অথবা অন্য কোনো ইনস্টিটিউশন যদি হতো, দেখা যেত যে ওটা নিয়ে অত কথা হতো না। এই জায়গাটা হওয়ার কারণে এখানে কথাগুলো বেড়েছে, কারণ কেউই ভাবে না যে এরা হয়তো এই কাজগুলো করবে। তো আমি মনে করি ইসলাম ধর্মকে যেভাবে টার্গেট করা হয়েছে, বাংলাদেশকে যেভাবে টার্গেট করা হয়েছে, ঠিক সেভাবে আমার ইউনিভার্সিটি, আমাদের শান্তিপ্রিয় স্টুডেন্টের এগেনস্টে যেন একটা আঙুল উঠে নিয়ে কথা হয়। এই জন্য এটা জাস্ট একটা মানে আপনি বলতে চাচ্ছেন যে পুরো বিষয়টা যাই ঘটছে একটা চক্রান্ত হচ্ছে। অবশ্যই অবশ্যই। সেই চক্রান্তটা কি মনে হচ্ছে দেশীয় না বিদেশি? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়, পার্সোনাল অপিনিয়ন, অবশ্যই এটা দেশে, যেমন ঠিক মুক্তিযুদ্ধের সময় আমাদের এখানে যেমন কিছু রাজাকার গোষ্ঠী ছিল, ঠিক এখনও কিন্তু দেশবিরোধী মানুষ এখানে বর্তমান। অবশ্যই এটার জন্য একটা ইন্টারন্যাশনাল ফান্ড বলেন অথবা দেশীয় একটা ষড়যন্ত্র, মদত, সব কিছুই আছে। এবং এটা টার্গেট করা হয়েছে এমন একটা জায়গায় যেখানে ফ্রিডম অফ স্পিচ রয়েছে, সেই জায়গার থেকে এখানে কোনো একটা রিক্রুট বলেন অথবা কাউকে নিয়ে ঠিক যেন টোটাল ইউনিভার্সিটির উপরে আঙুলটা উঠাবন কথা হয়, সেই ব্যাপারটা এখানে হয়েছে। আপনার কাছে আমি আবার ফিরবো, তার আগে আমি একটু জাবের আপনার কাছে আসতে চাই, কারণ আপনি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হচ্ছেন এখনো, এবং এতদিন পর্যন্ত আমাদের এখানে জঙ্গিবাদ বলি, সন্ত্রাসবাদ বলি, ইসলাম নিয়ে যে রাজনীতি বলি, সেখানে দেখা যাচ্ছে যে মাদ্রাসা থেকে আগত ছাত্ররা হয়তো ইনভলভ ছিল, কিংবা ধরে নেওয়া হয় যে এরাই সেই জায়গাটায় যাচ্ছে। কিন্তু যেটা হয়েছে যে 1 জুলাই পর আমরা দেখেছি নতুন আরেকটা দিক, তাই তো, মানে আনএক্সপেক্টেড ছিল। সেই জায়গাটা ধরে আপনার ব্যাখ্যাটা কি? প্রথম কথা হলো, শুরু থেকে যে ব্যাপারটা আসা দরকার ছিল আমরা এখন চিন্তা করছি, সেটা হলো জাতীয় ঐক্যের জায়গাটা। একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে,
কেউ ডক্টর হওয়ার জন্য পড়াশোনা করছে, আমরা কিন্তু কখনোই দুটো ইউনিভার্সিটিকে আলাদা করি না, শিক্ষার জায়গাটা রাখি। তেমনি মাদ্রাসা শিক্ষা যারা শিক্ষিত হচ্ছে তাদেরকে একটা পর্যায় পর্যন্ত একটা মানে একটা এক পেশা অবস্থানে রাখা হয়েছে যে ওনারা মাদ্রাসায় পড়াশোনা করে। এমনও হয়েছে, আমি যদি আপনার জায়গাটা বলি, দীর্ঘদিন যাবত যখন আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, সেই দীর্ঘদিন পড়াশোনার জায়গাটা থেকে আমার পড়াশোনার শুরুর অবস্থা থেকে বিশ্বের অবস্থান অস্থিতিশীল অবস্থায়। তো তখন থেকে বিভিন্ন রকম মানে আপনার বলেন বিন লাদেন, যে পাগড়ি পরে আসছি আজকে, ও যে বিন লাদেন যাচ্ছে বা এই টাইপের তোকমা, মানে আপনি বলতে যাচ্ছেন যে এই যে আলাদা করে দেখবার যে চোখ, এটাই সমস্যা করেছে। এটা একটা বড় প্রবলেম। আমি বিশ্বাস করি যে আজকে এখানে এসছি আমরা ঐক্যের জায়গা থেকে কথা বলবো এবং আমরা সবাই মিলে আসলে আমার দেশের এই সমস্যাটাকে আমরা সমাধানের চেষ্টা করব। এটা একটা বড় ব্যাপার। এটা নর্থ সাউথের আলাদা হেডেক না, এটা আমারও হেডেক, এটা নর্থ সাউথের হেডেক, এটা ঢাকা ইউনিভার্সিটির হেডেক, এটা পুরো বাংলাদেশের সর্বস্তরের মানুষেরই একটা মাথা ব্যথা যে আসলে আমরা এই সমস্যা দিয়ে যাচ্ছি। ফার্সিদের কথা আছে, নিমে মোল্লা খত্রে ইমান, নিমে তিপ খত্রে যান। মানে যে মোল্লাটা, যে আলেম অর্ধেক জ্ঞান লাভ করেছে, তার থেকে ইমানের অনেক বড় ক্ষতি হবে। আচ্ছা। আর যে ডাক্তার অর্ধেক জ্ঞান লাভ করেছে, ওর জন্য জানার অনেক ক্ষতি হবে। এখানে যেটা হয়েছে, সামগ্রিকভাবে আপনার এই ইসলামের পূর্ণাঙ্গ রূপটা মানে আমাদের দেশে আমার মনে হয় না 10% লোকের কাছে পরিষ্কার। মাদ্রাসার বাইরে যারা পড়ছে তাদের না হয় বুঝলাম যে একটা ভুল ব্যাখ্যা পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যারা মাদ্রাসায় আছে সেখানেও তো নানান রকম বিভাজন আছে। মাদ্রাসা শিক্ষা না, ইসলামের ভিতরে নানান স্কুল আছে। হ্যাঁ, এবং এটা একটা পজিটিভ দিক, কারণ মানে বাক স্বাধীনতার জায়গাটায়, মত প্রকাশের স্বাধীনতার জায়গাটায় ইসলামটা এত ফ্লেক্সিবল হয়েছে যে ইসলাম বলা আছে যে নিত্য নতুন যে বিষয়গুলো সামনে আসবে, ধর্মে যেগুলো ব্যাখ্যা দেওয়া নাই, এখানে বিজ্ঞ পণ্ডিতগণ এখানে ইজতিহাদ করবেন, তারা ভাবনা চিন্তা করবেন এবং তারা সমাধান বের করবেন। আমি একটু ফাতেমাতুজ জোহরা আপনার কাছে আসতে চাই। আপনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানকার পরিবেশ প্রাইভেট ইউনিভার্সিটি বলি, মাদ্রাসা বলি, সেখান থেকে একটু আলাদা, তাই না? এবং সেখানে এখন পর্যন্ত দেখি আমরা পাইনি যে সরাসরি এই জঙ্গিবাদের সাথে কেউ জড়িত আছে। ওখানে কি অবস্থা? ঢাকা ইউনিভার্সিটি বলি, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি বলি, সেখানকার সিচুয়েশনটা কেমন? বর্তমান যে পরিস্থিতির উত্থান হয়েছে জঙ্গিবাদ, আর যেটা বারবারই আসলে নর্থ সাউথের দিকে আঙ্গুল যাচ্ছে, তার মানে কিন্তু এটা না ব্র্যাকে হচ্ছে না, বা এটা কোনো মাদ্রাসায় হচ্ছে না, ইভেন এটা ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে না। এটা কিন্তু আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। হ্যাঁ, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এখন পর্যন্ত মানে এমন কোনো সন্ত্রাসবাদ দেখা যায়নি। তার একটা কারণ হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে তুলনামূলক মাদ্রাসা বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর চেয়ে মত প্রকাশের জায়গাটা এখনও আছে, বা সেখানে মোটামুটি কিছুটা গণতন্ত্রের চর্চা এখনও আছে। ছাত্র সংগঠনগুলো ক্ল্যাশ আছে কিন্তু পাশাপাশি অবস্থান করছে। তার মানে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এখনো ছাত্ররা রাজনীতি সচেতন, যেটা হয়তো প্রাইভেট ইউনিভার্সিটিতে নয়। সেটা প্রাইভেট ইউনিভার্সিটিতে তার কোনো সুযোগ নেই, কথা বলার সুযোগ নেই, বা মেশার সুযোগ অনেকটা কম। তাদেরকে এত বেশি সেমিস্টার চাপে রাখা হয়, তারা হয়তো এর বাইরে অন্য কিছু চিন্তা করতে পারে না। এখানে একটা ইস্যু হতে পারে, যার কারণে দেখা যায় যে তাদেরকে হয়তো বা ডাইভার্ট করা একটু সহজ হয়। আমাদের মেয়েদের হলগুলোতে যেটা হয়, সেখানে মোটামুটি মানে প্রশাসনের হাতে অনেকটাই আছে। সেখানে ছাত্র শিবির বা ছাত্র সমাজ পাওয়া গেলে মানে মোটামুটি স্বল্প সময়ের মধ্যেই একটা প্রোটেকশন নেওয়া হয়। মানে ছাত্ররাই সেই প্রতিরোধটা তৈরি করে ফেলে, এবং ছাত্ররাই সেই প্রতিরোধটা তৈরি করে, বা মেয়েদের হলও কিছুটা প্রশাসনের হাতে আছে, কিন্তু ছেলে হলগুলোর কথা আসলে মানে বলাটা নিশ্চিত করা কারণ সেখানে আছে। আলোচনায় ফিরবো একটা ছোট বিরতি নিয়ে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পর। আপনারা আছেন প্রতি সংলাপে, কথা বলছিলাম তারুণ্য
ও বাংলাদেশের রাজনৈতিক সংকট নিয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খোরশেদ হিরো। হিরো, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? জি, শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সেটা হচ্ছে যে হিরো, আপনাদের প্রতিষ্ঠান বহু আগে থেকেই রক কাটা, ছাত্রদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং রাজনীতি, বিভিন্ন সন্ত্রাসবাদের সাথে যুক্ত। এই মুহূর্তে কি অবস্থা? জঙ্গিবাদ নিয়ে আমরা কিছুদিন ধরে আসলে খুব আতঙ্কিত। মানে আমি একজন জার্নালিস্ট হিসেবে বলতে চাই, কিছুদিনের ঘটনাগুলো আসলে আমাদের উপরে এমন ভাবে প্রভাব পড়তেছে, সেটা পরিবার থেকে শুরু করে একদম মানে পুরো বাইরে পর্যন্ত। যেমন ধরেন অতিরিক্ত টেনশন, আমি কই যাচ্ছি, কি করছি, কার সাথে মিশছি, এই ব্যাপারগুলো একটু মানে স্বাভাবিক কাজগুলো থেকে আমাদেরকে একটু দূরে রাখতেছে। আর আমাদের ক্যাম্পাসের কথা যদি বলেন, এই পরিস্থিতিটা থেকে এখনো পর্যন্ত আমাদের ক্যাম্পাস আমি বলবো এখনো দূরে আছে। আচ্ছা, মুক্ত আছে। এমনি আপনাদের ছাত্রছাত্রীদের মধ্যে কি অবস্থা? আপনারা কোন মানসিকতার মধ্যে দিয়ে যাচ্ছেন? এটা আসলে একটা প্রস্তুত। এখন এমন অবস্থা হয়ে গেছে, কিছুদিন আগে একটা মানুষের মধ্যে ধ্যান ধারণা ছিল কি মাথায় টুপি আর আপনার দাড়ি থাকলেই জঙ্গিবাদের একটা মানে সন্দেহ ছিল। আর এখন সন্দেহটা হয়ে গেছে কি আমাদের মতো ইয়াং জেনারেশন যারা একটু স্মার্ট বা একটু স্টাইলিশ করে থাকে, তাদের প্রতি এখন দেখলে কেমন জানি মানুষ একটা আতঙ্কিত ভাব মানে প্রকাশ করছে। এটা নিয়ে আমরা একটু আসলে কি বলবো ভাই, আতঙ্কিত আর কি, ভয়ের মধ্যে আছি। অস্তিত্ব সংকটে ভুগছেন আপনি নাকি? আপনারা এরকমই বলতে পারেন। ইন্তিসার, আপনি কি বলবেন? কারণ পাবলিক ইউনিভার্সিটি তো দেখা যাচ্ছে যে একটা তরুণ ছাত্র নিজের অস্তিত্ব নিয়ে ভুগছে, সংকটে ভুগছে। আপনাদের কি একই সময় যেতে হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই। এবং আমি এটা মনে করি সেটা হচ্ছে গিয়ে প্রত্যেক তরুণ এবং তরুণী বাংলাদেশে তারা একদিক থেকে যেমন দুঃখিত, আমার মনে হয় আমরা এখন ভীতও, কিন্তু তার পাশাপাশি সব কিছুর পরেও আমি মনে করি এখনো আমি অনেক আশাবাদী আমাদের তরুণ সমাজকে নিয়ে, আমাদেরকে নিয়েই। আমাদের সবসময় স্টেরিওটাইপ যে একটা চিন্তা, এর বিরুদ্ধে থাকতে হবে। স্টেরিওটাইপ চিন্তা যেমন ছিল যে মাদ্রাসা দাড়ি টুপি মানে জঙ্গি, সেরকম প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টের এগেইনস্টে যে স্টেরিওটাইপ চিন্তাগুলো আছে, সেটা হচ্ছে গিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি মানে হচ্ছে তাদের ধনী সন্তান, একটু বকে যাওয়া কিংবা ঠিকমতো বাংলাদেশের সংস্কৃতি জানে না। কিন্তু আসলে কি সেটা ঠিক? আমি আমার ইউনিভার্সিটির কথা বলি, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আই হ্যাভ সিন পিপল ফ্রম ইচ অ্যান্ড এভরি ব্যাকগ্রাউন্ড। আমাদের ওখানে দাড়ি টুপি পরা স্টুডেন্ট আছে, হিজাব পরা স্টুডেন্ট আছে, বোরখা পরা স্টুডেন্ট আছে, একদম ওয়েস্টার্ন ড্রেস পরা স্টুডেন্ট আছে। দেয়ার আর স্টুডেন্টস হু আর ফ্রম ইংলিশ ব্যাকগ্রাউন্ড, হু আর ফ্রম বাংলা ব্যাকগ্রাউন্ড লাইক মি। ওখানের এনভায়রনমেন্টটা অনেক বেশি ডাইভার্স। এবং হ্যাঁ, অবশ্যই অনেক ফরেনার স্টুডেন্ট কিন্তু নর্থ সাউথে রয়েছে। আমার মনে হয় কখনোই কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান তারা শিক্ষা দেয় না জঙ্গিবাদের। যারা ছাত্র, আপনাদের নিজেদের মধ্যে তো কেউ কাউকে ব্লেম গেমটা নেই যে ও জঙ্গি হচ্ছে কিংবা ও এই ক্রাইমটা করছে। তাহলে এই ইমেজটা তাহলে তৈরি হচ্ছে কেন? অথবা ছাত্রদেরকে টার্গেট কারা করছে? আচ্ছা, ছাত্রদেরকে তারা টার্গেট করছে যারা আসলে দেশ বিরোধী এবং চায় যে তরুণ সমাজকে একটা আপনার বিপথে নিতে। আমি মনে করি টার্গেট করা হচ্ছে এমন জায়গা থেকে, যেমন দেখেন জোহরা, উনি ঢাকা ভার্সিটি স্টুডেন্ট। ওখানে যে যদি কোনোভাবে জঙ্গিবাদের কিছু একটা কেউ যদি কোনো একটা ঠিক সেই আইডিওলজিগুলো বলতে যায়, তখন যেটা হতো সেটা হচ্ছে ওখানকার ছাত্র রাজনীতির যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো হয়তো ঠিক র্যাপিড অ্যাকশন নিত, অথবা মারামারি হতো, অথবা যেটা হতো। আর আমাদের এখানে কিরকম, আচ্ছা আমার কাছে যদি মনে হয় যে সে হয়তো পার্টিকুলার ওভাবে কথা বলতেছে, বাট তাকে যে ওখানে কেউ মারবে না অথবা যে কেউ করবে না, ঠিক আপনার যে ফ্রিডম অফ স্পিচ, সেই ফ্রিডম অফ স্পিচের আসলে ফায়দাটা নেওয়া হয়েছে। জোহরা, আপনার কাছে আসবো। ও যেটা বলছিল তার মানে তার সাথে আপনি একদমই। উনি যতবারই নর্থ সাউথ ইউনিভার্সিটি বলছেন ততবারই আমার ভেতরে একটা জিনিস কাজ করছে যে কেন আসলে আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, মানে কোনো মাদ্রাসা বা কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কলেজ, আমরা কেন এই ডিভাইডটা করছি? আমি একমত তার সাথে। নাম্বার 1, এর কারণ হচ্ছে আজকে কেন এই জঙ্গিবাদের উত্থান। আমি আমার দেশের প্রেক্ষাপটে একদমই বলবো। আমার কাছে মনে হয়েছে যে, মানে আমার কাছে না, আমার মনে হয় মোটামুটি সবাই একমত হবে, এখানে প্রধান সমস্যাটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার এই বিভক্তি। এই যে 3 ধারা শিক্ষা ব্যবস্থা করে রাখা হয়েছে, ইংলিশ মিডিয়াম, আরবি মিডিয়াম, বাংলা মিডিয়াম। ওয়াই? কেন এটাকে এক ধারা করা যায় না? আপনি যখন 3 ধারা শিক্ষা ব্যবস্থা একটা দেশে চালু রাখবেন, খুব স্বাভাবিক ইংলিশ মিডিয়াম স্কুলগুলো বা কলেজগুলো তারা সম্পূর্ণ একটা আলাদা সিলেবাসে পড়াশোনা করছে, তারা বাংলা মিডিয়াম পড়াশোনা সম্পর্কে জানছেই না। আবার আমি যখন বাংলা মিডিয়ামে পড়ছি, আমি জানি যে ওরা আলাদা একটা সিলেবাসে পড়াশোনা করছে, বাংলা মিডিয়াম নিয়ে ওদের কোনো কনসার্ন নাই।
আরবি মিডিয়ামে যে পড়া পড়ছে হচ্ছে সেটা জানেই না, আমি জানি না কি একেবারে। পড়া হচ্ছে। এর ফলে হচ্ছে যে 3 ধারা শিক্ষা ব্যবস্থা যখন একটা দেশে চালু, সবচেয়ে বড় সমস্যা আপনার শিক্ষার্থীগুলো বিভক্ত হয়ে যাচ্ছে মানসিক জায়গা থেকে। এবং এই দোষটা আমি কখনোই কোনো শিক্ষার্থীর দিকে আঙুল তুলব না। বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার জন্য ইউজিসি আছে, ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলো মনিটর করবে, সামহাও মনিটর করবে। কিন্তু যখন আজকে আমি নর্থ সাউথের কথাই বলি, এই যে নর্থ সাউথ থেকে এতগুলো মানে টিচারের নামে ক্লেম করছে, স্টুডেন্টদের নামে ক্লেম করছে, এই পরিস্থিতিটা কিন্তু একদিনে তৈরি হয়নি। গত সপ্তাহে ডেইলি স্টারের নর্থ সাউথের একটা বিজ্ঞপ্তি পড়েছে যেখানে বলা হয়েছে নির্যাস হচ্ছে 2012 পর আর কোনো যোগাযোগ রাখেনি। আমার কথা হচ্ছে সেই ক্ষেত্রে যখন ক্লেম করা হচ্ছে যে 2 সেমিস্টার রেজিস্ট্রেশন না করলে তার ছাত্রত্ব বাতিল হয়, নর্থ সাউথ কি ফ্যামিলিতে ক্লেম করেছিল যে আপনার ছেলে অনুপস্থিত? নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে ইউজিসি তাহলে কি করছে? বিশ্ববিদ্যালয়গুলোতে যদি জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করাই হয় সেখানে ইউজিসির দায়িত্ব কি? কেন মনিটর করা হচ্ছে না? বলছেন যেভাবে মনিটরিং করার কথা হচ্ছে সেটা যথেষ্ট নয়। মনিটরিং আমার মনে হচ্ছে যে করাই হচ্ছে না, কারণ জঙ্গিবাদের মানে আমরা যদি একদম শুরুটা দেখি, 21 আগস্টের গ্রেনেড হামলার ঘটনা যদি আমরা দেখি, বা 2005-এর একসাথে 63 জেলায় যদি বোমা হামলার ঘটনা আমরা দেখি, কনসার্নটা আমাদের তখন থেকেই হওয়া উচিত ছিল। জাবের, আপনি কি বলবেন এই দুজনের কথার পরিপ্রেক্ষিতে যে আসলে কেউ কারা টার্গেট করেছে ছাত্রদেরকে? তাহলে কি মা বাবা পক্ষে সম্ভব সেই ছাত্রটিকে বাঁচিয়ে আনা জঙ্গিবাদের কাছ থেকে? ওই যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, তো টার্গেট হওয়ার আগেই আমাকে আটকাতে হবে। যেটা হয়ে গেছে আপনার জোহরা বলছিল, ওনারা ইন্দেসার বলছিল যে আমরা অনেকগুলো জায়গা থেকে আমরা যে বললো এক জায়গায় চোখ দিলে আরেক জায়গায় খালি হয়ে যাবে অবভিয়াসলি, এবং আজকে এই জন্যই আমি বলেছি যে আমরা এক জায়গায় দাঁড়াবো। হ্যাঁ, যদিও বলি যে এটা ক্ষোভ কিন্তু আমার মধ্যেও কাজ করে। আমাকে দীর্ঘ 10টা বছর যাবত আমাকে আঙ্গুল তোলা হচ্ছে আমি জঙ্গি, কিন্তু আমি আমার মাদ্রাসায় কখনোই আমি দেখি নাই। যেটা হয় শিক্ষকের জায়গাটা এটা অনেক বড়, এবং এটা আমাদের মাদ্রাসাতে মোটামুটি চেষ্টা করা ফলো করার জন্য, যেহেতু সবাই থাকে আবাসিক, ছাত্রকে বুঝতে হয়। আমাদের যেটা হয় ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেটা দেখি যে আপনার লেকচার দিয়ে চলে গেলেন, উনি ওনার দায়িত্ব শেষ করলেন, এরপরে খুব কম শিক্ষকই আছেন ছাত্রের সাথে ইন্টারাকশন করেন যে হ্যাঁ বুঝতে যান, তোমার মনের ব্যথাগুলো বলো, তোমার কি খবর, তোমার বাড়ি ঘরের কি অবস্থা জানতে চান। তাহলে এই ছাত্রটা কথা বলার জন্য কেউ একটা জায়গা পায়। এখন থেকে বাবা মাকে আপনার বাচ্চাদের সাথে বাচ্চাদের সব কিছু বুঝতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা ফিরবো একটা ছোট বিরতি নিয়ে, দর্শক সঙ্গেই থাকুন। আপনারা আছেন প্রতিসংলাপে, কথা বলছিলাম তারুণ্য ও রাজনৈতিক সংকট নিয়ে। এর আগের বার আমাদের সঙ্গে যুক্ত ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র খোরশেদ হিরো। আবার তার সাথে যুক্ত হতে যাচ্ছি। হিরো, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে হ্যাঁ সমস্যা আছে, আতঙ্কে আছেন, অস্তিত্ব সংকটে ভুগছেন, তাহলে সমাধানের পথটা কি? আমাদের মানে পারিবারিক যেটা মানে বন্ধন, সেটা আরেকটু স্ট্রং হওয়া দরকার। এখানে বিশেষ করে ধরেন ছোটবেলা থেকে আমরা যেভাবে মনে করেন, ছোটবেলায় আমরা দেখেছি আমাদের মা বাবাদেরকে ধর্মের যে বেসিক জ্ঞানগুলো আমাদেরকে দিয়েছেন, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের মধ্যে কাজ করছে। এখনকার জেনারেশনে দেখা যায় কি, একটা বাচ্চা স্কুলে ভর্তি হওয়ার আগে তাকে মোবাইল দিয়ে দেওয়া হচ্ছে, ঘন্টার পর ঘন্টা সে মোবাইলে গেমস খেলছে, তার সাথে পরিবারের কোনো সদস্যের কিন্তু কোনো যোগাযোগ নাই। এরা যারা বড় হচ্ছে তাদেরকে কিন্তু ব্রেন ওয়াশ করাটা খুব ইজি, সহজ। এখনকার শিক্ষা ব্যবস্থায় ধরেন শারীরিক শিক্ষা, তারপর ধরেন তথ্য প্রযুক্তি শিক্ষা, এসব ব্যাপারগুলো অ্যাড করা হচ্ছে। আমি মনে করি এখন আমাদের নতুন করে ভাবা উচিত, এখানে সাইকোলজিক্যাল কোনো বিষয় নিয়েও আসলে ভাবা উচিত। যে বিষয়টা একেবারে আমাদের এখানে চর্চা নেই, যে মনোবিজ্ঞানের জায়গাটা, মনোজগৎ চর্চাটা। ধন্যবাদ আপনাকে হিরো আমাদের সঙ্গে থাকবার জন্য। ইন্তিসার, আপনি কি সমাধান দিবেন? কারণ আপনি নিজেও তো একই সমস্যায় আছেন। হ্যাঁ, অবশ্যই। আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমরা কিন্তু শুধুমাত্র ধর্মের কথা বললাম, যে হ্যাঁ ধর্মীয় মূল্যবোধটা ধর্ম কি বলতেছে সেটা বুঝতে হবে। আচ্ছা, আমরা কেন শুধু ধর্মের কথা বলতেছি? আচ্ছা দেখুন, ঠিক 1 জুলাই আমি যখন জানতে পারলাম যে ঠিক এরকম একটা পরিস্থিতি হয়েছে, আমার কিন্তু প্রথম মনে হয়েছে
এটা যখন আমি সিএনএন খুলে দেখলাম যে বাংলাদেশ ইজ লাইভ অন সিএনএন, গুলশান ইজ লাইভ অন সিএনএন, আমার কাছে প্রথম যে ব্যাপারটা মনে হয়েছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আমার দেশের সুনামটা ক্ষুণ্ণ হবে, আমার দেশকে মানুষ খারাপ ভাববে, স্টিরিওটাইপ চিন্তা করবে এখন থেকে বাংলাদেশকে নিয়ে। আমার মনে হয় প্রত্যেকটা পরিবারের উচিত তাদের সন্তানকে বাংলাদেশি জমটা মনের মধ্যে নিয়ে আসা, অর্থাৎ দেশের প্রতি ভালোবাসাটা তৈরি করা। হ্যাঁ, রাষ্ট্রেরও কিন্তু একটা দায়িত্ব রয়েছে। রাষ্ট্রকে ঠিক এই যে তরুণ সমাজ এদের মধ্যকার যে শক্তিটা, এটা কিন্তু রাষ্ট্রকেও তুলে আনতে হবে। ধন্যবাদ আপনাকে। জোহরা, বলুন রাষ্ট্রের আসলে কি করণীয় আপনাদের এই সংকটের জায়গাটা থেকে? আচ্ছা, আমার কাছে মনে হয় সংকটের জায়গাটার দায়িত্ব সবচেয়ে বেশি রাষ্ট্রের। পারিবারিক যে বন্ডিংসের কথা আমরা বলছি, অবশ্যই পারিবারিক বন্ডিংস প্রয়োজন, কিন্তু পরিবার মনে হয় একটা জায়গা পর্যন্তই বন্ডিংস দিতে পারে, সেটা স্কুল বা কলেজ লেভেল। আমি যখন ইউনিভার্সিটিতে চলে এসেছি, আমার হল বন্ধ হয় রাত 10টায়, আমি রাত 10টায় ফিরি, আমার মা কিন্তু জানে না যে মেয়ে কী করে ফিরছে। রাষ্ট্র আসলে কি করছে সেটা রাষ্ট্রই জানেন। আমার বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে আমি বলতে পারি যে আমার বন্ধুত্বের কোনো সুযোগ নাই, আমার আড্ডার জায়গাগুলো দিন দিন ভেঙে দেওয়া হচ্ছে, ইন্টেনশনালি আমি বলবো ভেঙে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে আপনি গিয়ে আইএমএলে বসবেন, কোনো জায়গা নেই, মহসিন হলে চা খাবেন, কোনো দোকান নেই। তার মানে রাষ্ট্রের উচিত ছাত্রদের জন্য একটা উন্মুক্ত আবহাওয়া তৈরি করা বাংলাদেশের ভিতরে। সবচেয়ে বড় প্রয়োজন যেটা, সেটা হচ্ছে একধারা শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের সংস্কৃতিগত এবং মানসিক দূরত্ব কমানোর জন্য। দ্বিতীয় যেটা, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর জায়গায় নিয়ে যাওয়া উচিত। পরশুদিনের পত্রিকায় যেটা দেখলাম যে এয়ারপোর্টগুলোতে তল্লাশি হচ্ছে, অথচ নিখোঁজ জঙ্গিরা যখন মানে বেলুচিস্তানে নাকি তাদের প্রশিক্ষণ হয়েছে, তার মানে তাদের পাসপোর্ট আছে, মানে কয়েক মাস যাবত, কয়েক বছর যাবত যারা নিখোঁজ, তারা দেশের বাইরে যাচ্ছে, আসছে, প্রশিক্ষণ নিচ্ছে, তখন এই মিসিং কেসগুলো কোথায় ছিল? সেই জায়গাটা অনেক বেশি স্ট্রিক্ট হওয়া প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। জাবের, আপনি কি বলবেন? আমার কপাল অনেক ভালো। আমার মানে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত দেখা গেছে আমি আমার বাবা মার তদারকিতে ছিলাম, এবং আমার মাদ্রাসা যেহেতু আমি থাকতাম হলে, সেহেতু আমাদের হল সুপার খুব স্ট্রিক্টলি, বলা হয় যে মাদ্রাসার মধ্যে খুব কড়া নিয়ম, আসলে কড়া নিয়মগুলো আসলে করে এই জন্যই যে খুব অনেক কিছু করা যায় না। এই জায়গা থেকে আমার কপালটা ভালো। আর জোহরার সাথে আমি অনেক জায়গায় একমত। হ্যাঁ, তো একটা জায়গায় একটু বলি যে আসলে শুধু গোলাপ ফুলের ঘ্রাণ না আসলে ভালো লাগে না, রজনীগন্ধাও লাগে। তো শিক্ষা ব্যবস্থা থাকুক না 3-4 রকমের। এই যে 3টি ধারা আছে বর্তমানে, সেই ধারার পক্ষে আমি পক্ষে, তবে একটা কমন গ্রাউন্ড থাকা উচিত পরস্পরকে জানার জন্য। তাহলে কি করলে তরুণ, সে মাদ্রাসার হোক, সে প্রাইভেট ইউনিভার্সিটি হোক, পাবলিক ইউনিভার্সিটি হোক, সে জঙ্গিবাদের দিকে ঝুঁকে যাবে না? প্রথম দুটো কাজ, একটা হলো সিভিলিয়ান, একটা হলো রাষ্ট্রীয়। রাষ্ট্রীয়ভাবে আগে বললে রাষ্ট্রকে একটু মীর জাফরদের চিনতে হবে, 1 নম্বর। 2 নম্বর, রাষ্ট্র আন্তর্জাতিক একটা উপাদান, ওয়ার্ল্ড পলিটিক্সের ব্যাপারটা সম্পর্কে জানতে হবে, এবং কি কারণে ওদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়, কী কারণে ওরা বিদেশিদের মারতে চায়, কী কারণে ওরা পশ্চিমকে গালি দেয়, এই যে কারণগুলো, এই কারণে রাষ্ট্রের জায়গা থেকে ক্লিয়ার করতে হবে যে হ্যাঁ, ওকে ফাইন, তোমাদের পক্ষ থেকে তোমাদের দুঃখ জায়গাটা আমি বলছি। একটা প্রশ্ন আমার মাথায় আসে যে তারুণ্যের মধ্যে এখনকার যে সমাজে এটা বলছে যে তারা হতাশ, তারা তাদের যে স্ট্যাটাস একজন একজনের সাথে মিলাতে পারে না, সমাজের সাথে সে একটা বিচ্ছিন্নতা বোধ করে। এটা কি সত্যি? তরুণরা কি আসলে এই সময় হতাশ? জি না, আমার মনে হয় না তরুণরা হতাশ, কারণ তরুণরা এখন অনেক বেশি আই এম আ গ্লোবাল সিটিজেন নাও। প্রত্যেকটা তরুণেরই সে যেখানেই পড়ুক, সে কিন্তু এখন ইন্টারনেটের সাথে কানেক্টেড। এখন অল ইট ডিপেন্ডস যে সে ইন্টারনেট থেকে কোন জিনিসটা জানতেছে। জোহরা, আমার দিক থেকে বলতে গেলে আমি ব্যক্তিগতভাবে বলবো আমি হতাশ। দেশের বর্তমান পরিস্থিতিতে আমি আসলেই হতাশ। তার কারণ হচ্ছে, যেই হতাশার কথা বলা হচ্ছে, যে হতাশা থেকেই আজকে তরুণদের এই অবস্থা বা জঙ্গিবাদের সৃষ্টি, সেটা অ্যাবসলিউটলি রাইট। কারণ আমার দেশে, মানে আমি যখন দেখি যে রামপাল নিয়ে এত বড় একটা আন্দোলন হয়ে যাচ্ছে, সুন্দরবনটা এক প্রকার ভেসে যাচ্ছে, আমাদের কয়টা তরুণ জানে? তার কারণ আমাদের সোশ্যাল মিডিয়াগুলোকে সেটা প্রকাশ করতে দেওয়া হচ্ছে না, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে জানে না। সো যেই সময় একটা তরুণের এটা ভাবার কথা যে আমার দেশের কৃষক সাফার করছে, আমার দেশের সুন্দরবন ভেসে যাচ্ছে, সেই সময় সে কী ভাবছে? ইরাকের মুসলিম কষ্ট করছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার দেশের এই যে ইস্যুগুলো, আমার দেশের প্রবলেমগুলো, এগুলো প্রতিনিয়ত ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। এটা কি একটা অন্যতম কারণ যে তরুণদের মধ্যে সমন্বয়হীনতার অভাব আছে? ডেফিনেটলি, মানে সমন্বয়হীনতা তো আছেই। আমি কিন্তু ইন্তেসাব সম্পর্কে বা ওই মানে প্রাইভেট ইউনিভার্সিটির যে সমাজটা, সেই সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। কিন্তু তারুণ্যই তো এই সমন্বয়হীনতাটাকে ভাঙে, আপনারা কেন ভাঙছেন না?
এই তারুণ্য এই সমন্বয় কিন্তু ভাঙার জন্য অবশ্যই রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন। ধন্যবাদ আপনাদের সকলকে আজকের প্রতিসংলাপে অংশ নেবার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী সপ্তাহে। ভালো থাকবেন। শুভরাত্রি।